আসসালামু আলাইকুম। আমি আল মুক্তাদির বিল্লাহ। টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আগদিগুলিয়া গ্রামে আমার জন্ম। আজকের ভিডিওতে আমি আপনাদের আমার এই জন্মস্থান, আমাদের এই প্রিয় গ্রাম আগদিগুলিয়াকে তুলে ধরব। যে ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার, পোস্ট অফিস, হাসপাতাল সহ বেশ কিছু দর্শনীয় স্থান তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি একাডেমি, সাধনা একাডেমির সামনে, যেটির প্রতিষ্ঠাতা অরুণ চৌধুরী। এই একাডেমির এক সময় অনেক গৌরব ছিল, কিন্তু অরুণ চৌধুরী যিনি আমাদের স্যার, তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকেই শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। তিনি আগের মতো যত্ন নিতে পারেন না, যে কারণে এই একাডেমির স্টুডেন্ট এখন অনেক কম। কিন্তু প্রায় 10-15 গ্রাম থেকেও এই একাডেমিতে পড়তে আসতো অনেক শিক্ষার্থী, এবং তারা অনেক ভালো ভালো জায়গায় আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি 3 রাস্তার মোড়ে। এই রাস্তাটি সরাসরি চলে গেছে কেদারপুর। এটা দিয়ে সরাসরি টাঙ্গাইল জেলায় যাওয়া যায়। আমাদের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে এই রাস্তা, এবং এটা হচ্ছে কানেক্টেড রয়েছে ঢাকার সাথে। আমাদের মানে গ্রামীণ রাস্তা, সেটা চলে গেছে পাকুটিয়া থেকে ঢাকা আমরা যেয়ে থাকি এলপিলিং বাসের মাধ্যমে বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে। এই হচ্ছে সংযোগ সড়ক। আমাদের গ্রামে মোট 5টি মসজিদ আছে। তার মধ্যে এটা হচ্ছে আমাদের সমাজের মসজিদ, আমাদের মসজিদ। এটার নাম হচ্ছে আগদিগুলিয়া উত্তরপাড়া নুরানি জামে মসজিদ। তো এই মসজিদটি এখনো আসলে উন্নয়নের ছোঁয়া সেভাবে পাইনি। আসলে আমাদের যেহেতু দরিদ্র সমাজ, অনেক কিছুরই লিমিটেশন আছে, সেগুলো পাশ কাটিয়ে আস্তে আস্তে আমরা শুরু করেছি। ইনশাল্লাহ অতি দ্রুতই আমরা আমাদের এটাকে একটা পাকা অবকাঠামোতে রূপ দিতে পারবো। তো এরকম 5টা জামে মসজিদ আমাদের গ্রামে আছে। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের সামনে, যেটা 74 নং কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিত, কিন্তু আসলে এটার অবস্থান আগদিগুলা গ্রামে। এর আগে স্কুলটি অন্য জায়গায় ছিল। এই স্কুলটি অনেক আগের স্কুল, এখানে দেখতে পাচ্ছেন। এর স্থাপিত হয়েছে 1890 খ্রিস্টাব্দে, এবং এর নতুন ভবনের কাজও এই পাশে চলছে, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আমার পিছনে যে জিনিসটি আছে, এটা হয়তো বা অনেকেই চিনেন। হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় বিষয় এটি, এটাকে আমরা রথ বলে থাকি। সম্ভবত আষাঢ় মাসে এর মেলা হয়ে থাকে আমাদের এলাকায়, এবং রথটা ভাবেই এটা পালন করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখতে পাচ্ছেন যার স্মৃতি উৎসর্গ করা হয়েছে স্বর্গীয় মাধবচন্দ্র মন্ডল মাস্টার, তার নামে হচ্ছে এটা উৎসর্গ করা হয়েছে। পূর্ব রথ তিনি প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় শ্রী ভবেন্দ্র মোহন রায় চৌধুরী ও তৎপুত্র স্বর্গীয় শ্রী ভূপতি মোহন রায় চৌধুরী, তৎপুত্র ভূমিদাতা প্রদীপ কুমার রায় চৌধুরী ভোলা। এই হচ্ছে রথের ইতিহাস। এখন যদি এখানে দুটা ঘোড়া থাকে, কাঠের তৈরি ঘোড়া, এবং সেগুলো বেশ এক্সপেন্সিভ, সেইগুলো যদি এখন নেই, কিন্তু যখন রথ হয় তখন এটাকে আরো অনেক সুন্দরভাবে সাজানো হয়। এখন আমি দাঁড়িয়ে আছি আগদিগুলিয়া রাধাকৃষ্ণ মন্দির মাঠ প্রাঙ্গণে। এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির। আমাদের গ্রামের অন্যতম প্রধান মন্দির হচ্ছে এটি। এছাড়াও কালী মন্দির সহ অন্যান্য মন্দির আছে, কিন্তু এইটার মধ্যেই হচ্ছে দুর্গাপূজা, তারপরে তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তো এখানে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম 6ষ্ঠ পর্যায়ে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে। যখন অনুষ্ঠান হয় তখন এলাকায় একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ বিরাজ করে। আমাদের গ্রামটি মূলত ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। আপনারা হয়তোবা বাংলাদেশের সবাই ধলেশ্বরী নদী সম্পর্কে অবগত আছেন। একটা বড় নদী, যেটার মেইন শাখা হচ্ছে এটা ধলেশ্বরী। এইখানে এসে আমাদের গ্রামে এসে আরেকটি নদী তৈরি হয়েছে, যেটাকে সম্ভবত বংশাই নদী অভিহিত করা হয়। তো এই নদীর গুরুত্ব আমাদের এলাকায় অনেক। যদিও আমাদের এলাকায় কোনো জেলে সম্প্রদায় নেই, তারপরেও যেহেতু এখন যদিও বিষয়টা আসলে অবৈধই অনেকটা, চায়না জাল দিয়ে অনেকে মাছ ধরেন, অনেকে বড়শি দিয়ে মাছ ধরেন, অনেকে এমনি দূরজাল আছে, ধর্মজাল আছে, বিভিন্ন ওয়েতে এখানে মাছ ধরা হয়। এবং এই নদীর গুরুত্ব অনেক। এখান দিয়ে বালুর ট্রলারগুলো চলাচল করে বর্ষা মৌসুমে, এবং সেই সাথে নদীর পানি আশেপাশের জমির উর্বরতা বৃদ্ধি করে যখন বন্যার পানি আসলে সব জায়গায় ঢুকে যায়। তাছাড়াও আসলে চরাঞ্চলের যারা আছেন তারা বিভিন্ন জিনিস আবাদ করে খুবই সমৃদ্ধ হন। তো এই ধলেশ্বরী নদীর গুরুত্ব আমাদের এলাকার জন্য অনেক বেশি। এবং এই নদীটি যমুনা থেকে এর শাখা শুরু হয়েছে। যমুনা নদী থেকে এটা শুরু হয়ে এটা মানিকগঞ্জ দিয়ে চলে গেছে, এবং সম্ভবত ওই পাশে শীতলক্ষা নদী কিংবা মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। আমি যদিও এটা শিওর জানি না। আর এই পাশে যেটা চলে গেছে সেটা চলে গেছে আপনার মির্জাপুর পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের এই ধলেশ্বরী নদী। এই নদীর তীরেই আমাদের ছোট্ট গ্রামটি অবস্থিত। আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে প্রায় কয়েকটি গ্রামের মানুষ এসে চিকিৎসা সেবা নিয়ে থাকে। তাদের ছোটখাটো যেসব অসুস্থতা থাকে, যেসব রোগ থাকে, সেগুলোর চিকিৎসা এখানে পাওয়া যায়। কিছু কিছু রোগের ওষুধ এখানে পাওয়া যায়, কিন্তু সবগুলো এখানে অ্যাভেলেবল না। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের শতবর্ষী যে বাজার, ঐতিহ্যবাহী বাজার আগদিগুলিয়া বাজারে। যে বাজারের পূর্ব যে অবস্থান ছিল সেটা সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এখনো এই বাজারটি টিকে আছে। তবে আগের মতো যে মানুষের আনাগোনা হতো ওই পারের যে চর থেকে অনেক মানুষ আসলে বিভিন্ন শাকসবজি কিংবা দুধ নিয়ে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা আসতো এই বাজারে, এখনো আসে, কিন্তু আগের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কমে গেছে, কারণ বাজারে সেই অবস্থান এখন আর নেই। তবে এখনো বাজার বসে, খুব ভোরে বাজার বসে। আপনি যদি ৬টার একটু লেট করে আসেন, ৬টা থেকে ৬:৩০টার মধ্যে এই বাজার শেষ হয়ে যায়। এখানে বিভিন্ন এরিয়া থেকে মাছ কিংবা হচ্ছে বিভিন্ন তরি তরকারি, শাকসবজি নিয়ে এই বাজারে আসেন। এই বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার ছিল। আগের যদি অবস্থানটা দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। দুর্ভাগ্যজনকভাবে সেই সব ভিডিও ফুটেজ আমার কাছে নেই। হয়তোবা এলাকার কারো কাছে কিছু কিছু ছবি আছে, ওইরকম ভাবে ভিডিও নেই। তবে এই বাজারটি বেশ প্রসিদ্ধ বাজার হিসেবেই সর্বমহলে পরিচিত। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের আগদিগুলিয়া গ্রামের এক সময়ের বেশ দর্শনীয় স্থান ভাঙ্গারপাড়ে, যেটা আসলে সকলে ভাঙ্গারপাড় নামে চিনে থাকেন। আমাদের গ্রামের মানুষ কিংবা গ্রামের আশেপাশের যেসব গ্রাম আছে সেই সব গ্রামের মানুষ এখানে প্রতিনিয়তই ঘুরতে আসতেন এবং এখনো আসেন। যখন নদীতে পুরোপুরি বর্ষা মৌসুম চলে তখন নদীর চারিদিকে পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তখন অনেকেই ঘুরতে আসেন এবং এই এরিয়াগুলো ঘুরে থাকেন। আমাদের এই এলাকাটা নদী বাঙ্গনে বেশ জর্জরিত। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ সরকার থেকে এখানে হয়েছে। বলা যায় যে কালের সাক্ষী হিসেবে এই যে এই ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এই ব্লকগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা খুবই সুন্দরভাবে বাধাই করা হয়েছিল, কিন্তু পানির স্রোতের তোড়ে এটা পুরোপুরি ভেঙে যায় এবং যে মৌসুমে এটা বাধাই করা হয় সেই মৌসুমে অনেকটাই ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর থেকে এলোমেলো হয়ে পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকগুলো আসলে মাটির নিচে চলে গেছে। তবে এখনো অনেক মানুষ এখানে মাছ ধরতে আসেন, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলায় থেকেও মাছ ধরতে আসেন, তারা সাধারণত এই স্পটগুলোতে বসেই মাছ ধরে থাকেন। এই এরিয়াটা মাছ ধরার জন্য খুবই বিখ্যাত যখন পানি কমে যায়। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্বপ্ননীর একাডেমিক স্কুল। 2005 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সুনামের সাথে শিক্ষাদান করে যাচ্ছে এই স্কুলটি। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের একমাত্র উচ্চ বিদ্যালয় এম বোরহানউদ্দিন উচ্চ বিদ্যালয়ে, যেটি ঐতিহ্যবাহী একটা বিদ্যাপীঠ, যেটা 1970 সালে অর্থাৎ যুদ্ধের 1 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 20-25 গ্রামের স্টুডেন্ট এখানে এসে লেখাপড়া করে। এই স্কুলের পড়ালেখার মান নাগরপুরের মধ্যে অন্যতম। একবার নাগরপুরের ভিতরে ফার্স্ট হয়েছিল, সেকেন্ড, থার্ড, এরকম ধারাবাহিকভাবে হতেই থাকে। যদিও এখন সারা বাংলাদেশের মতো শিক্ষা ব্যবস্থায় একটা ধস চলে এসেছে, সেই হিসেবে এই স্কুলেরও মান কিছুটা কমে গেছে। তারপরে বোরহানউদ্দিন উচ্চ বিদ্যালয় নাগরপুরের মধ্যে একটি স্বনামধন্য উচ্চ বিদ্যালয় এবং এইখানে ভালো ভালো শিক্ষকরাই পাঠদান করে থাকেন। আমাদের এই বিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়ে থাকে, সেই সাথে বিদ্যালয়ের ইন্টার স্কুল খেলা কিংবা এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় জড়িত আছেন। অনেকে হচ্ছে বিসিএস ক্যাডার, কেউ ভাইস চ্যান্সেলর, কিংবা কেউ হয়েছেন ডাক্তার, কেউ হয়েছেন আইনজীবী, এইরকম বিভিন্ন পেশায় তারা নিয়োজিত আছেন। তো সব মিলিয়ে এম বোরহানউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা গ্রামের মুখ উজ্জ্বল তথা দেশের মুখ উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।